আজকে গণ অধিকার পরিষদ তোমরা জনসংখ্যা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে যারা সহযোগিতা করেছেন তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ। যে সকল প্রবাসী ভাইয়েরা আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। যাই হোক, এ পর্যায়ে আমাদের সঙ্গে কথা বলতে আজকের এই আলোচনা সভার পরিস্থিতি সভার প্রধান অতিথি 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক, উত্তরবঙ্গের সংগঠক এবং আমাদের এই পুরো উত্তরবঙ্গের অভিভাবক জনাব মোহাম্মদ হানিফ খান সজীব ভাই। হানিফ খান সজীব ভাইকে কথা বলার জন্য আহ্বান করছি। এই যে কম্পনটা কমাইতে এমনিতেই স্বাভাবিক কথা বলা যায়। হ্যালো 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 হ্যালো, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? একদম ক্লিয়ার? ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বগুড়া জেলা গণ অধিকার পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা উপস্থিত আছেন। আজকের এই সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। আমাদের গণ অধিকার পরিষদ 18 সালের কোটা সংস্কার আন্দোলন পরবর্তী সময় থেকে খুব গুরুত্বপূর্ণ অভিভাবক সমতুল্য কাজ করেছে। আপনাদের এই অঞ্চলের আপনাদের সবার পরিচিত মুখ মাহমুদ ভাই আমার অত্যন্ত ঘনিষ্ঠ উপস্থিত আছেন। নবগঠিত কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। বগুড়া জেলার যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ সহ সকল পর্যায়ে নেতৃবৃন্দ এবং মিডিয়া ভাই ও বোনেরা, সুধী সমাজ সকলকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম। আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দীর্ঘ সময় যাবত বক্তব্য শুনছেন। বক্তব্য শুনতে শুনতে একটা সময় বেশি আর বক্তব্যের প্রতি আগ্রহটা কমে যায় এবং তখন আর এর ভেতরে যে গভীর কথাগুলো সেগুলো উপলব্ধির জায়গাটা আমরা কম করি। আমি খুব বেশি সময় নেব না, খুব সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে কিছু কথা আমি শেয়ার করব, ঠিক আছে? একদম মূল পয়েন্ট, গণ অধিকার পরিষদ 18 সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে জন্ম নেওয়া একটি দল, ঠিক আছে? 18 সালের কোটা সংস্কার আন্দোলন কাদের আন্দোলন ছিল? সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন ছিল। এই সাধারণ শিক্ষার্থীরা কারা? এই সাধারণ শিক্ষার্থীরা হচ্ছে আপনাদের ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎ। বাংলাদেশের ভবিষ্যতের আন্দোলন মানে হচ্ছে আমাদের প্রত্যেকের আন্দোলন। 18 সালের আন্দোলনের মধ্য দিয়ে জন্ম নেওয়া
গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি, আমাদের সুপরিচিত মুখ ডাকসুর সাবেক ভিপি, আপনাদের বগুড়া জেলায় এসেও 2019 সালে ছাত্রলীগের নির্মম হামলার শিকার হয়েছেন, তিনি হচ্ছেন গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি জনাব ভিপি নুরুল হক নূর। এই নুরুল হক নূর বগুড়ার উপর দিয়ে সেদিন পদযাত্রা করেছিলেন রংপুরের উদ্দেশ্যে। তার সাথে আমাদের কথা হচ্ছিল তিনি বগুড়ায় আপনাদের সাথে সেই সময় সাক্ষাৎ করবেন এবং পরবর্তীতে রংপুরে যেহেতু বৃহৎ আন্দোলন সংগঠিত হয়েছিল, আমরা তাকে নিয়েও সেখানে একটা আন্দোলন পরবর্তী সময় গেট টুগেদার অর্থাৎ নেতা কর্মীদের সাথে পরিচিত হওয়ার একটা আলোচনা সভার ডাক দিয়েছিলাম। কিন্তু তিনি এখান থেকেই ফিরে যেতে বাধ্য হয়েছেন। কাদের জন্য? পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য। 2019 সালে ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছে, 2021 সালে দল গঠন করেছি, 2024-এর বিপ্লবেও আমাদের সারা দেশে ছাত্র অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরাই প্রথম রাজপথে নেমেছে, স্লোগান দিয়েছে এবং স্বৈরাচারের বিজয়ের পদধ্বনি এই গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন নেতৃবৃন্দদের কাছ থেকেই প্রথম উচ্চারিত হয়েছে। আজকে বাংলাদেশে জুলাই বিপ্লবের কেনাবেচা চলছে, কেনাবেচা চলছে না? কিছুক্ষণ আগে মাহমুদ ভাই উদ্ধৃতি দিয়েছেন, আবু সাহিদ যখন গুলিবিদ্ধ হয়, সেই আবু সাহিদ সহ একসাথেই 16 জুলাই আজকের দিনে আমরা পদযাত্রা করেছি। এই আবু সাহিদ স্মৃতিচারণ করতে হয়, মানুষের সামনে ইতিহাস তুলে ধরতে হয়। ইতিহাস যদি মানুষের সামনে তুলে ধরা না হয়, তাহলে ইতিহাস বিকৃত হওয়ার সম্ভাবনা। আবু সাহিদ আমরা কখনোই জানতাম না সে আজকে বাংলাদেশের একজন বীর খেতাবে ভূষিত হবে। আমরা কখনোই জানতাম না যে ইতিহাসের পাতায় পাতায় সমগ্র বিশ্বব্যাপী একটি নাম উচ্চারিত হবে, সেটি হচ্ছে আবু সাহিদ। কারণ আবু সাহিদ যখন আমাকে নক করেছিল, তখন সাধারণ একজন মানুষের মতো আমাকে মনে হয়েছিল যে আন্দোলন সংগ্রাম হলে অনেকেই নক করেন, ঠিক সেরকমই একজন আবু সাহিদও আমাকে নক করেছে। কিন্তু আবু সাহিদ যে একটি ইতিহাস হবে এটা আমি কখনো কল্পনা করি না। যখন গুলিবিদ্ধ হয় আবু সাহিদ, ঠিক তখনও আমি পেছনে এই মাউথপিস হাতে আমি উদ্ধত আহ্বান জানাচ্ছিলাম প্রশাসনের নিকট যে দয়া করে আপনারা নিরস্ত্র আমাদের শিক্ষার্থীদের উপর গুলি বর্ষণ করবেন না, কারণ আপনাদের গুলিকে প্রোটেক্ট করার মতন আমাদের শিক্ষার্থীদের হাতে তেমন কোন ধরনের কোন সরঞ্জামাদি ছিল না। কিন্তু নির্মম নিষ্ঠুর ভাবে সেখানে রাবার বুলেট, ছররা গুলি, টিয়ার গ্যাস এবং শটগান এটা খুব কাছ থেকে ব্যবহৃত হয়। আমার টাইমলাইন একটু যদি আপনারা ঘাটাঘাটি করেন, সেখানে স্ক্রিন চিত্র অনেকগুলো আছে, আপনারা দেখবেন আমরা ঠিক এখানে আর শটগান নিয়ে ওখানে তাক করে রয়েছে পুলিশ বাহিনী, পেটোয়া বাহিনী, তৎকালীন আওয়ামী লীগের অন্যতম পেটোয়া। আবু সাহিদ গুলিবিদ্ধ হলেন, সে শহীদ হলেন, আমরা বেঁচে রইলাম। কিন্তু প্রকৃত শহীদ আজকে জুলাইয়ের যারা স্টেক হোল্ডার, যারা সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছে, যখন বাংলার আকাশে কেউ রাজপথে স্লোগান তোলার সক্ষমতা দেখায়নি, যারা ভেতরে কোনায় নেতৃত্ব দিয়েছে এবং যারা রাজপথে সাহসী ভূমিকা রেখেছে, তাদেরকে আজকে জুলাই বিপ্লবে আজকের সরকার থেকে শুরু করে তারা কি আজকে এই গাজীদেরকে মূল্যায়ন করছে? মূল্যায়ন করছে না।
আমরা যে স্বপ্নের বাংলাদেশ স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নের বাংলাদেশে আজকে খুন, আহাজারি, লুণ্ঠন, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদার আজকে সব জায়গায় ছড়িয়ে ছিটে আমারও কারারুদ্ধ করে রেখেছে বাংলার মানুষকে। আমরা যে স্বপ্ন নিয়ে জুলাই যুদ্ধ করেছি, যে স্বপ্ন নিয়ে হাজার হাজার শহীদ হয়েছে, যে স্বপ্ন নিয়ে জুলাইকে সামনে রেখে আমরা নেতৃত্ব দিয়েছি, সেই জুলাইয়ের স্বপ্ন আজকে স্বপ্নই থেকে যাওয়ার সামিল হয়েছে। আমরা বলতে চাই, আগামীর বাংলাদেশ যদি নেতৃত্ব দিতে হয়, আগামীর বাংলাদেশকে যারা নেতৃত্ব দিতে চায়, আগামীর বাংলাদেশের সরকার প্রধান যারা হতে চায়, তাদেরকে পরীক্ষা দিয়ে আসতে হবে, তাদেরকে জিরো টলারেন্স ঘোষণা করতে হবে যে আমাদের দল থেকে আর চাঁদাবাজি হয় না, আমাদের দল থেকে আর সন্ত্রাসী হয় না, আমাদের দল থেকে আর খুন হয় না, আমরা লুণ্ঠন বা চাঁদাবাজদের দখলদারিত্বের মধ্যে নেই, আমরা জিরো টলারেন্স হিসেবে বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করতে চাই। যেদিন বাংলার আকাশে এই সকল দল এত সুন্দর সুশৃঙ্খল একটি বাংলাদেশের প্রতিচ্ছবি দেখাতে পারবে, সেদিন এই বাংলাদেশের মাটিতে ভোট হবে। আমরা সেদিন ভোট চাই, যেদিন আর কারো ভোট অরক্ষিত থাকবে না, সেদিন 18 কোটি জনগণের ভোট সুরক্ষিত থাকবে। যেদিন আর রক্তপাত হবে না, যেদিন আর ভয় থাকবে না, যেদিন স্বাধীন সার্বভৌমত্বের বাংলাদেশে স্বাধীনভাবে মানুষ তাদের প্রতিনিধিত্ব নির্বাচন করতে পারবে, সেদিন আমরা বাংলা মাটিতে ভোট চাই। সেদিন সংস্কারের সম্পূর্ণ সংস্কার আমরা দেখতে পাবো। আজকে ভোট ভোট করে চিল্লায় চিল্লায় মাইকের বাজারটা বাজায় খাচ্ছে, কিন্তু নির্মম নিষ্ঠুরভাবে সোহাগের মতো মানুষ আজকে মৃত্যুবরণ করতেছে, সাধারণ মানুষ আজকে মৃত্যুবরণ করতেছে। এর দায় ভাই কে নিবে? কে নিচ্ছে? নিচ্ছে না সরকার। আবার যারা মারতেছে তারাও নানান অজুহাত দিয়ে কেটে পড়তেছে, তাদের নাকি কন্ট্রোলের মধ্যে নাই। ভাই আমার, আপনি যদি আপনার দলের নেতা কর্মীদেরকে কন্ট্রোলই করতে না পারেন, তাহলে 18 কোটি জনগণকে আপনি কিভাবে কন্ট্রোল করবেন? তা তো কন্ট্রোলিং পাওয়ার নাই। আপনাকে কন্ট্রোল করতে হবে, জিরো টলারেন্স ঘোষণা করতে হবে, কোন চাঁদাবাজি সিন্ডিকেট আর থাকবে না। আমরা স্পষ্টভাবে বলছি, আমাদের গণ অধিকার পরিষদ তারুণ্যের দল। গণ অধিকার পরিষদ সংকটকালীন উঠে আসা একটি দল। বাংলাদেশে যত দল তৈরি হয়েছে, তারা হয় ক্ষমতায় থেকে দল তৈরি করেছে, নাইলে সরকারের সুবিধা নিয়ে দল তৈরি করেছে। কেউ দেখাক না 18 সাল সংকটকালীন সময় এরকম একটি দল হাঁটি হাঁটি পা পা করে, যাদের পকেটে টাকা নেই, যারা অসংখ্য স্বপ্ন দেখে, যারা আকাশ সমান স্বপ্ন দেখে, তারা নিজের বুককে বুলেটের সামনে পেতে দিয়ে এই গণ অধিকার পরিষদকে দাঁড় করিয়েছে। তাদের মতন একটা দল তৈরি করে কেউ দেখাক না এরকম সংকটকালীন সময়। আজকে সরকারের উচ্ছিষ্ট নিয়ে অনেকেই নিজেকে বড় মনে করতেছে যে অনেক বড় দল তৈরি করে ফেলছে। ভাই, তোমার রাজনীতির বয়স আমাদের যেমন 7 বছর, তোমার এখন 7 দিন হয় না। রাজনীতি করার মতো যোগ্যতা লাগবে। এই সংকটকালীন দল গণ অধিকার পরিষদ থেকে যদি নেতৃত্ব বের হয়, সেই নেতৃত্বই হবে সোনার থেকে দামি নেতৃত্ব। আর এই সোনার থেকে দামি নেতৃত্ব তৈরি করার মতন বাংলার জমিনে একটি দল রয়েছে, সেটি হচ্ছে গণ অধিকার পরিষদ। এখন আপনারা আমাকে বলেন, আপনারা কি গণ অধিকার পরিষদকে গণমানুষের দল হিসেবে তৈরি করতে চান? যদি তৈরি করতে চান, যদি তারুণ্যের দল হিসেবে বাংলাদেশের মাটিতে একটি নতুন জাগরণের শুভ সূচনা ঘটান, তাহলে আপনাদেরকে মাঠে ময়দানে ছড়িয়ে দিতে হবে। ন্যায়
আপনি আমি আমরা যারা রয়েছি, আমরা কখনো চাঁদাবাদের সাথে জড়িত নই, আমরা কোনো টেন্ডারবাদের সাথে জড়িত নই, আমরা কোনো দখলদারিদের সাথে জড়িত নই। আমাদের এ টু জেড ইতিহাস যদি কেউ পর্যবেক্ষণ করে, যে আমরা সর্বোচ্চ পরিমাণ ত্যাগ দিয়ে এই দলকে তৈরি করছি গণমানুষের জন্য। আমরা আগামী দিন আপনারা জেনে থাকবেন, গণ অধিকার পরিষদ যা বলে তাই করার চেষ্টা করে। রাজনীতিতে নানান রকমের উত্থান পতন রয়েছে, রাজনীতিতে নানান সময় নানান রকমের বয়ান হয়। এই বয়ান হয় প্রেক্ষাপটের উপর ভিত্তি করে, প্রেক্ষাপটের উপর নানান রকমের বক্তব্য তৈরি হয়, কিন্তু এই বক্তব্য কখনো ভুল হিসাবে নিজেদের মধ্যে গ্রহণ করবেন না। আমরা 300 আসনে প্রার্থী দেব, এটা আমাদের দলীয় ভাবে আলোচনা হয়েছে। আর কদিন পর থেকে হয়তো আপনারা পর্যায়ক্রমে দেখতে পারবেন আগামীর বাংলাদেশে যে 300 আসনে আমরা প্রার্থী দিচ্ছি, সেটির কার্যবিবরণী আগামী কয়েকদিনের মধ্য থেকে আমাদের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা আমাদের দলীয় প্রার্থীরা ঘোষণা করব। দলীয় প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে আমাদের 300 আসনে প্রার্থীতা ঘোষণা হবে। সেক্ষেত্রে আমাদের বগুড়ায়ও প্রায় 60টি আসন রয়েছে। তো 60টি আসনে কারা প্রতিনিধিত্ব করবে? আপনারা প্রতিনিধিত্ব করবেন। আপনারা জনগণের কথা বলবেন, জনগণের কাছে যাবেন যে আপনারা কি আপনাদের অধিকার সুনিশ্চিত চান। যদি আপনারা অধিকার সুনিশ্চিত চান, তাহলে আপনাদেরকে বিচার বিশ্লেষণ বিবেচনা করে আগামী দিন আপনাদের ভোটটা দিতে হবে। আপনারা 60টা আসনে চলে যান। 60টা আসনের মধ্যে আমাদের সংসদ সদস্যরা যারা রয়েছে, মাহমুদ ভাই রয়েছেন, এখানে আমাদের সভাপতির সাথে সভাপতি আছেন, সাধারণ সম্পাদক রয়েছেন, অন্যান্য নেতৃবৃন্দ রয়েছে। আপনারা মাঠে যেয়ে যারা আগামী দিন নির্বাচন করতে চায় তাদের কাঠামো তৈরি করেন, তাদের সাথে আলোচনা করেন এবং প্রস্তাবনা সেন্টারে পাঠিয়ে দেন। আমরা অবশ্যই তাদের বিষয়টা আলোচনার মাধ্যমে আমরা প্রার্থীতা ঘোষণা করবো ইনশাআল্লাহ। এবং শুধু কি আমাদের একটি নির্বাচন করলেই চলবে? জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে গেলে স্থানীয় জাতীয় সরকার নির্বাচনেও আমাদের প্রতিনিধিত্ব থাকতে হবে। এই স্থানীয় জাতীয় নির্বাচনের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে গেলে আপনাদেরকে তৈরি হতে হবে, ছাত্রদেরকে তৈরি হতে হবে, যুবকদেরকে তৈরি হতে হবে। এবং মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন, সেইটা বাস্তবায়ন আমাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তো আমি আর বিস্তারিত আলোচনা করব না। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের এই বগুড়ার অন্যতম 18 সালের একজন সহযোদ্ধা রয়েছেন, যাকে আসার পর আমি মিস করেছি, রাকিব ভাই। 18 সালের কোটা সংস্কার আন্দোলনে এখানে নেতৃত্ব দিয়েছিলেন। এছাড়া আমাদের এখানে সভাপতি সাহেব রয়েছেন, সাধারণ সম্পাদক সাহেব রয়েছেন, প্রবাসী অধিকার পরিষদ থেকে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি আপনাদের প্রতিনিধিত্ব করেছেন ডালের লতিফুদ্দিন ভাই, তার জন্য দোয়া রাখবেন। তিনি অত্যন্ত ভালো মানুষ। এবং আমাদের পলাশ ছাত্রে রয়েছে, আরো অন্যান্য যারা রয়েছেন, সবার নাম বললে হয়তো অনেক নাম বলা হবে। তারা দীর্ঘ সময় যাবত এই প্রক্রিয়াকে নেতৃত্ব দিচ্ছে। তাদের পাশে আপনারা থাকবেন, আপনারা সবাই সবার পাশে থাকবেন, সবাই সহযোগিতা করবেন, কাজের মাধ্যমে যোগ্যতা অর্জন করবেন, মানুষের কাছে বিশ্বস্ত মানুষ হিসেবে পরিচিতি লাভ করবেন, নেতৃত্ব দিলেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হানিফ খান সজীব ভাইকে। এর পর্যায়ে আমাদের সঙ্গে কথা বলবে এবং সভাপতি বক্তব্য দেবেন আজকের এই অনুষ্ঠানের সভাপতি এবং গণ অধিকার পরিষদ বগুড়া শাখার নবনির্বাচিত সভাপতি, আমাদের ছাত্র অধিকার পরিষদের অভিভাবক জনাব নুরুজ্জামান জুয়েল ভাই। জুয়েল ভাইকে কথা বলার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা অনেক ধৈর্য নিয়ে আমাদের সামনে বসে রয়েছেন। আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে আজকে বগুড়া জেলা কর্তৃক আয়োজিত নবমুখীর প্রস্তুতি সভা এবং জুলাই শহীদদের উদ্দেশ্যে সম্মানিত পদযাত্রা। প্রিয় নেতৃবৃন্দ, আমার আগে
আমাদের কেন্দ্রীয় নেতা আনিফ খান সজীব ভাই এবং মাহমুদ ভাই এবং আমাদের সংগ্রামী সেক্রেটারি মেহরুল আলম মিশু সহ অনেক নেতৃবৃন্দ আপনাদের কাছে আপনাদের সামনে কথা বলে গেছেন। আজকে এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করার যে কৃতিত্ব সেটা আপনাদের। আপনারা না আসলে আজকে এই অনুষ্ঠান সফল হতো না। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন 2018 সালে আমাদের এই দলের যাত্রা তখন দল হিসেবে যাত্রা নয়, সাধারণ ছাত্র সংগ্রাম অধিকার পরিষদ নামে যাত্রা শুরু হয়। কেন হয়েছে? আমরা সাধারণ ছাত্রদের অধিকার নিয়ে কথা বলার জন্য তখন আমাদের ব্লক সংস্থানের ভিপি গুরুর নেতৃত্ব সহ আরো বিভিন্ন নেতাদের সমন্বয়ে সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি হয়। সেই থেকে চড়াই উতরাই পেরিয়ে বিভিন্ন অত্যাচার নিপীড়নের শিকার হয়েছে সারা বাংলাদেশে। আপনারা জানেন এই দৌড়াতে এই অডিটোরিয়ামে আমাদের দলের সভাপতি কেন্দ্রীয় সভাপতি গুরুকে অত্যাচার করা হয়েছে, মারপিট করা হয়েছে। বন্ধুগণ, আমরা সেগুলো ভুলি নাই, আজ আমাদের হৃদয়ে সেগুলো অঙ্কুরণ হয়। আমরা জনগণের রাজনীতি করতে চাই না, আমরা বেশি শক্তির রাজনীতি করতে চাই না, আমরা একটা সুন্দর রাজনীতি করতে চাই। আপনারা দেখবেন আমাদের গণ অধিকারের বিভিন্ন অঙ্গ সংগঠনের যে সকল নেতা নেতৃবৃন্দ রয়েছেন, কেউ কিন্তু খারাপ নয়, কেউ চাঁদাবাজ নয়, কেউ দুর্নীতিগ্রস্ত নয়, কেউ সন্ত্রাসী নয়, কেউ রাহাজানি করছে না। আমরা একটা সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য, সুন্দর রাজনৈতিক পরিবেশ তৈরি করার জন্য আমরা সারা বাংলাদেশে আপনারা সহ এই ছায়াপথে কাজ করছি। আমরা চাই আগামীতে নির্বাচনের মাধ্যমে একটা সঠিক জবাব আমরা এই দেশের রাজনৈতিক দলদের